আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি বিশেষ অনুষ্ঠানে, চ্যারিটি ইন প্রোগ্রেস। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে চ্যানেল এসের সাথে যেসব চ্যারিটি সংগঠনের বিভিন্নভাবে স্বীকৃতি রয়েছে এবং বিভিন্নভাবে কাজ করার সুযোগ রয়েছে, সেই সব চ্যারিটি সংগঠনকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি, তাদের কার্যক্রম আমরা তুলে ধরি, তাদের প্রজেক্টের বর্তমান অবস্থা এবং তারা ভবিষ্যতে কী কী কার্যক্রম করবেন তাদের প্রজেক্টের মাধ্যমে, সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের এই কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এবং একই সাথে এই কমিউনিটির একটি গর্বের প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে আমরা বসেছি, সেটি হচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। এই প্রজেক্ট কীভাবে শুরু হয়েছিল বা কারা এর সাথে আছেন কিংবা এই প্রজেক্টের মাধ্যমে আসলে কারা কারা উপকৃত হবেন, এগুলি আজকের এই দিনটিতে অন্তত একটি গৌরবের ইতিহাসে পরিণত হয়েছে। ক্যান্সার হসপিটাল আজকে একটি বাস্তবতা এবং এই হসপিটালের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের অনেক গরিব রোগীরা সেখানে তারা সেবা ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন এবং আসার কথা হচ্ছে এই উদ্যোগটি সফলতার পথে ইতিমধ্যে তাদের যাত্রা শুরু করেছে। আমরা আজকে অতিথিদেরকে নিয়ে বসেছি যারা এই ক্যান্সার হসপিটালের সাথে জড়িত, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে আমরা জানতে চাইব এই প্রজেক্টের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ করণীয় কী আছে এবং তারা এর পরবর্তীতে এই প্রজেক্টকে কোথায় নিয়ে তারা দাঁড়াতে চান এবং বাংলাদেশের জনগণের জন্য এই প্রজেক্টটি কী ভূমিকা পালন করবে, বিশেষ করে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে। প্রথমেই অতিথিদের সাথে পরিচিত হয়ে আমার হাতের ডানে রয়েছেন আপনাদের সবার পরিচিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ শামসুদ্দিন খান, চেয়ারম্যান বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। জনাব শামসুদ্দিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং এরপরে আমার পরবর্তীতে রয়েছেন জনাব রৌফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। জনাব রৌফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। হাতের বামে রয়েছেন আপনাদের সবার পরিচিত জনাব শাহাবুদ্দিন, এই প্রতিষ্ঠানের একজন সিইও এবং এমডি। জনাব শাহাবুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং এর পরবর্তীতে সর্ববামে যিনি রয়েছেন জনাব খলিলুর রহমান মাসুক, এই ক্যান্সার হসপিটালের একজন ট্রাস্টি। জনাব মাসুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের এই পর্বে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই প্রজেক্ট। আসলে আমরা এতদিন ধরে, কয়েক মাস ধরে চ্যানেল এসের মাধ্যমে এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখেছি এটি একটি প্রজেক্ট এবং এই প্রজেক্ট আসলে কতদূর এগুলো আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন বিল্ডিং কার্যক্রম পরিচালিত করেছেন, বিভিন্ন বিল্ডিংয়ের কাজকর্ম সেখানে করেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে প্রজেক্টের বর্তমান বাস্তবতা কতটুকু আছে এবং সেখান থেকে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে। আমি জনাব চেয়ারম্যান আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রজেক্টের, আমি যদি সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করি, প্রজেক্টের বর্তমান অবস্থা কোথায়? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমরা এই ক্যান্সার হসপিটালটা একটা স্বপ্ন হিসাবে আমরা দেখতাম। এই স্বপ্নটারে আপনার দেশবাসীর হলো ভাই বোনের সাহায্য সহযোগিতায় আমরা একটা উন্নতি করেছি এবং আমরা কার্যক্রম আরম্ভ করে ফেলেছি। এই জন্যই আমি আবারও আমার ভাইদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সাহায্য সহযোগিতার কারণে আমরা অতটুকু পরিশ্রম করছি। এখন তো মোটামুটি আমরা ওয়ারনেসটারে আপনার প্রাধান্য দিচ্ছি। গ্রামে গঞ্জে আমরা যারা ক্যান্সারের এক্সপার্ট যারা আছে তাদের আমরা রিক্রুট করছি। তারাও এখানে গ্রামে গঞ্জে গিয়ে মেয়েদের, বিশেষ করে মেয়েদের উপরে আমরা এই যোগিতা দিচ্ছি, কারণ ব্রেস্ট ক্যান্সারটাই এখন সবচেয়ে বড় মারাত্মক রূপ ধারণ করছে। অর্থাৎ রোগীরা ইতিমধ্যেই তাদের যে সেবা পাওয়ার কথা সেটি তারা শুরু করেছে, আরম্ভ করে দিয়েছে। আমি আবারও আপনার কাছে আসবো। জনাব শাহাবুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন যে এই ধরনের একটি প্রজেক্ট শুরু করতে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয় এবং অনেকগুলি বিষয়, অনেকগুলো দিক আপনাদের মেনটেন করতে হয়েছে। আমি যদি লজিস্টিক্যাল কিছু বিষয় জিজ্ঞেস করি যে এই প্রজেক্টের বর্তমান অবস্থা কিভাবে হচ্ছে, বিশেষ করে একটি হাসপাতাল গঠনের ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হয় কিংবা যে বিষয়গুলি মেনে চলা দরকার একটি ক্যান্সার হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে আপনারা কত দূরে গিয়েছেন? ধন্যবাদ হারান ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা জানা উচিত সবাই যে আমরা কতটুকু ফেস করতেছি আর কোথায় থেকে কোথায় আমরা যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে, আপনাদের সহযোগিতা, তো চ্যানেলস তো অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের যে ট্রাস্টিবৃন্দ আছেন, আমাদের জেনারেল ডোনার যারা লাইফ মেম্বার, সবাই কিন্তু আমাদেরকে এই অনুপ্রেরণা জাগিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আমাদেরকে যে সাহসটা জুগিয়েছেন।
আপনারা জানেন গত ফেব্রুয়ারি 20 তারিখ আমরা হসপিটালের প্রথম দরজা খুলি। আর আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে আমরা ফার্মেশন জায়গা অধিগ্রহণ করেছি এগুলো তো আপনারা সব জানেন। জি। এখন একটা হসপিটাল করতে হলে যাটুকু লাগে আমরা 3টা ফেজ করেছি। যেহেতু আপনি জানেন একটা হসপিটাল ক্যান্সার হসপিটাল যদি বলা হয় তাহলে বিশাল একটা ব্যাপার, তো এটাকে যদি একসাথে করতে হয় তাহলে অনেক টাইমের প্রয়োজন এবং ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। তো আমরা করেছি কি 3টা ফেজ করেছি এটাকে। একটা ফেজ হলো আমাদের অ্যাওয়ারনেস এবং ডিটেকশন সেন্টার, সেটা হলো আমাদের ফার্স্ট ফেজটা। অনেকেই মনে করতেছেন যে এই ফার্স্ট ফেজটা কিন্তু আমাদের সব কিছুই, কিন্তু তা না। আমরা সেই জন্যই আমরা ফেজ করেছি যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়। অনেকের অনেক কনসেপ্ট আছে, অনেক চিন্তাধারা আছে, সেটা ভুল আমরা ভাঙতে হবে এখানে। ফার্স্ট ফেজে আমরা যে কাজটা করতেছি অ্যাওয়ারনেস এবং ডিটেকশন সেন্টার। আমি যদি আপনাকে আরেকটু স্পষ্ট করে জিজ্ঞেস করি যে আপনারা তো অ্যাওয়ারনেস এবং ডিটেকশন সেন্টার শুরু করে ফেলেছেন, এই বিষয়ে আমি আসবো এখানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একটা হাসপাতাল নির্মাণের জন্য যেমন যে কিছু আনুষঙ্গিক যে বিষয় আছে, পারমিশনের বিষয় আছে, ডাক্তার নিয়োগের বিষয় আছে এবং সেখানে ফ্যাসিলিটেশন সম্ভব আছে কিনা, কিংবা ইকুইপমেন্টের যে বিষয়গুলি আছে, এই বিষয়টি আপনারা কত দূরে গিয়েছেন? আমরা ফার্স্ট ফেজের জন্য মেশিন লাগে, মেশিনের যা লাগে তা আমরা নিয়ে ইনশাল্লাহ শুরু করেছি। অর্থাৎ ডিটেকশন এবং অ্যাওয়ারনেসের জন্য যে মেশিন লাগে। এরপরে আমরা আরেকটা কাজের সাথে অ্যাড করেছি, যেটা আমাদের বোর্ড অফ ট্রাস্টিজ সবাই মিলে এবং যে চাহিদা অনসাইট যে চাহিদা একটা আছে না, সেটা দিয়ে আমরা একটা জেনারেল সাইডটাও দেখেছি। আমাদের যে ডাক্তাররা নিয়োগ করেছি তারা কাজ করতেছেন ক্যান্সারের যে পেশেন্ট এখন প্রথমে তো শুরু করতে তো একটু কম আসতেছেন, কারণ আমরা প্রথম ওদেরকে নিয়ে আসতে হচ্ছে। এই ডাক্তারদেরকে দিয়ে আমরা আরেকটা কাজ করছি, গরিব যারা আসতেছেন বা যে কোনো একজন আসতেছেন আমাদের হসপিটালে প্রথম আইসা ঢুকতেছেন, আমরা জেনারেল একটা সার্ভিস দিচ্ছি। ক্যান্সারের সাথে সাথে আমরা জেনারেল সার্ভিসটাও দিচ্ছি, যাতে করে কেউ আসে আর এমনি করে ফেরত না যায়। আমি আরো বিস্তারিত জানতে চাইবো কোন ধরনের রোগী আসছেন, তাদের প্রতিক্রিয়া কি, এবং বিশেষ করে যেসব ক্যান্সার রোগীরা আসছেন তারা এখানে যদি না আসতেন তাহলে তাদের পরিণতি কি হতো, এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি আমাদের আরেকজন অতিথি জনাব রফিউল ইসলাম, আপনি ভাইস চেয়ারম্যান, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জিজ্ঞেস করবো, আমাদেরকে বিরতিতে যেতে হবে, যে আসলে এই ধরনের একটি প্রক্রিয়ার সাথে আপনারা জড়িত হয়েছেন, আপনারা এই জড়িত হওয়ার পরে আপনারা যখন উদ্বোধন হলো লোকালি বা বিয়ানীবাজার কিংবা সিলেটের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই চ্যানেল এসের কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার এই প্রশ্নের সাথে একাত্মতা ঘোষণা এক কথা বলতেছি যে বিয়ানীবাজারে আমরা যে সময় ফেব্রুয়ারির 20 তারিখে হসপিটাল ওপেন দেই, তখনও আমরা লোকাল মানুষের যে পরিমাণ সাড়া, আমরা চিন্তা করতে পারি নাই যে মানুষ বাংলাদেশের মতন একটা গরিব দেশে মানুষ কী পরিমাণ ক্যান্সারে সাফার করতেছে, ক্যান্সার রোগে সাফার করতেছে। অত্যন্ত ব্যয়বহুল এই রোগের ট্রিটমেন্টটা, এবং এই গরিব দেশের এই অসহায় মানুষগুলা ক্যান্সারে আক্রান্ত হয়ে যে ট্রিটমেন্ট নিবে এইরকম সামর্থ্য মানুষের নেই। এই ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। যেহেতু আমরা এই ক্যান্সার হাসপাতাল শুরু করার পরপরই মানুষের যে উদ্দীপনা, মানুষের যে সাড়া, এটা অতুলনীয়, এটা চিন্তা করা যায় না। মানুষ মনে করতেছে যে এখনও মানুষ মনে করে যে আমরা একটা পূর্ণাঙ্গ হসপিটাল বোধহয় করে ফেলেছি, ঠিক তা নয়। আমরা শুরু থেকেই বলতেছি মানুষকে আগে যে আমরা 3 ফেজে এই হসপিটালটাকে নিয়ে এসেছি। এই ফার্স্ট ফেজটা শুরু করেছি মাত্র। ফার্স্ট ফেজটা ডিটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস, আমরা বারবার মানুষের কাছে বলতেছি, এবং এখন আমরা আমাদের মাঠ কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে এই রোগের তলাশ মানুষের সাথে কীভাবে এই রোগকে নিরাময় করা যায় এবং কীভাবে এই রোগ থেকে বাঁচা যায়, মানুষের মধ্যে একটা জাগাইয়া তোলা, মানুষকে জাগ্রত করার যে একটা প্রসেস, এই সিস্টেমটা আমরা আমাদের মাঠকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুরু করেছে, এবং এই কাজটাই আমরা এখন হাতে নিয়েছি। আর সেই সাথে সাথে আমরা যে রোগী পাচ্ছি এগুলো বেশিরভাগই নারীরা, মহিলারা, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলারা এই বেশি এই জাতীয় রোগে আক্রান্ত আমাদের। এটা আমরা এখন একটা পর্যায়ে নিয়ে এসেছি। প্রাথমিক ট্রিটমেন্টেই আমরা এখন নেওয়ার চেষ্টা করতেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো, আপনি এইটি উদ্বোধনের সময় নিশ্চয়ই সেখানে ছিলেন, আপনার অনুভূতি কি? এবং আপনি যখন দেখলেন যে রোগীরা আসছে এবং রোগীরা এসে তাদের বিভিন্ন রোগের বর্ণনা দিচ্ছে, এবং ক্যান্সার রোগীরাও সেখানে আসছেন, ক্যান্সার রোগীরাও তাদের বর্ণনা দিচ্ছেন, তাদের সুবিধা অসুবিধার কথা বলছেন, তো এটি দেখার পর আপনার অনুভূতি কেমন হলো? প্রথমে
আসসালামু আলাইকুম। প্রথমে জানাই চ্যানেল এসকে আমাদের এখানে বসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন উদ্বোধন হয় আমি দেশে ছিলাম, আমরা সবাই ছিলাম সেখানে। তখন এখানে অনেক ক্যান্সার রোগী আসছেন, পরেও আসছেন, এখনও আসতেছেন। তো আমি যারা আসতেছেন অনেকে অনেক গরিব লোক আসতেছেন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হইতেছে দেখে আমরা খুব গর্ববোধ মনে করতেছি। দেন এই রোগীগুলো আসতেছে এবং বিনামূল্যে চিকিৎসা দিতেছি। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুদ্দিন খান। আমি যদি আবার আপনার কাছে আসি, যে এখন ডিটেকশন এবং অ্যাওয়ারনেসের প্রোগ্রাম চলছে, এবং এই ডিটেকশন এবং অ্যাওয়ারনেসের আমাদের সমাজে তো ক্যান্সার কেন্দ্রিক অনেক ধরনের মিথ রয়েছে, যে বিষয়গুলি আমরা কুসংস্কারও বলি, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে সেই বিষয়টি আরও বেশি বিভিন্ন সামাজিক বাস্তবতায়। তো এই বিষয়ে আপনাদের চ্যালেঞ্জ কেমন ছিল এবং আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন ডিটেকশন এবং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে? এখন আপাতত যেগুলাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, এমন কোনো মারাত্মকভাবে আমরা হচ্ছি না, কারণ জাস্ট আমরা আরম্ভ করছি। এখন মহিলারা খুব গোপন রাখতে চায়, তো মহিলারে এগুলা কার্যক্রম চালাচ্ছি। মেয়েরা যাচ্ছে মেয়েদের সাথে আলাপ করতে, মেয়েরা আস্তে আস্তে এই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা অর্জন করতেছে, এবং তারা ডেইলি 3 ভাগে বোধহয় যায়, 3 ভাগে যায়, তারা গ্রামে ইউনিয়নে এখন যাওয়া আরম্ভ করছে। অর্থাৎ একটি শুধুমাত্র এটি ট্রিটমেন্ট নয়, একটি সামাজিক অনেকটা বিপ্লবের মতো, যে এই যে মানে মহিলারা বিশেষ করে তাদের বিভিন্ন সামাজিক বাস্তবতার কারণে তারা এগিয়ে আসতে অনেক সময় দ্বিধাবোধ করেন, পারিবারিক বিভিন্ন বিষয় রয়েছে। এই বিষয়টা আপনারা কিভাবে মোকাবেলা করছেন? আমরা যেটা অ্যাড করব, আমি যেটা আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলতেছেন, হ্যাঁ, আমরা একটা গ্রুপ অফ যারা মহিলা আছে, আমরা 11 জন মহিলা রেখেছি আর একটা ছেলে মানুষ রেখেছি। ছেলেটা অর্গানাইজ করে, আর মেয়েরা গ্রামে গঞ্জে যাইয়া মেয়েদের সাথে ইন্ট্রোডাকশন করে, আলাপ সালাপ করে। প্রাইভেট অনেক কিছু আছে, মহিলারা কিন্তু সব কিছু খুলে বলতে চায় না। তো আমরা এই 20 তারিখ থেকে খোলার পর থেকে আজকে এপ্রিল চলতেছে, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক আছে যেটা আপনাকে আমি বলি এবং আমাদের দর্শকরা শুনবেন, খুশি হবেন। এটা আমরা 20 ফেব্রুয়ারি আমাদের লাঞ্চ করেছি, আমরা এটা যে হসপিটালের দরজা খুলেছিলাম। আমাদের যে স্ক্রিনিং যে কাজটা 3 তারিখ মার্চের 3 তারিখ থেকে শুরু করেছি, আমরা আজকে পর্যন্ত প্রায় 2500 ফ্যামিলি আমরা ভিজিট করেছি। আমাদের সিএসডব্লিউরা যারা, যে এই যে মেয়েরা যারা ট্রেনিং স্টাফরা আপনাদের পরিবার মানে বাড়ি গিয়ে প্রায় 2500 ফ্যামিলিকে তারা ভিজিট করেছে। তার মধ্যে 1710 জন, মানে 1710 মাদার্স স্ক্রিন ফর ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সার। এদেরকে আমরা টেস্ট করা হচ্ছে যে ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সারের জন্য, মানে 1710 জন। আর এখন যদি আমি একটা হিসাব, আজকের আপডেট হিসাব দিই, তাহলে 2000-এর একটু উপরে হবে আর কি, যে মহিলারা তাদেরকে মানে টেস্ট করেছে আর কি, পরীক্ষা নিরীক্ষা করেছে। এর মাঝ থেকে 18 জন সাসপেক্টেড কেসেস অফ ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করা হয়েছে। আর পরে 102 জন 102 সাসপেক্টেড কেসেস অফ সার্ভিক্যাল ক্যান্সার ডিটেক্টেড হয়েছে। ক্যান্সারের বিভিন্ন প্রকার রয়েছে, তার মধ্যে 102 জন সিলেক্ট হয়েছে সার্ভিক্যাল ক্যান্সার। আর আরও হলো কি 11টা কেসেস অফ ক্যান্সার মানে আদার ক্যান্সার, যেগুলো মানে অন্যান্য ক্যান্সার যেগুলো আছে, সব নাম আমার কাছে নাই। তো এইটা হলো আপনার একটা, মানে আপনাকে আমি দিলাম মানে আজকে পর্যন্ত যে আমরা যে লোকগুলা আমাদের যে এই প্রবলেম আমরা ডিটেক্ট করতে পেরেছি। তো এটা আমাদের অনগোয়িং কাজগুলো চলতেছে। এখন মোটামুটি আমরা আরও জোরদার করতেছি, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসও শুরু করতেছি। এই যে মহিলারা যারা একটু আক্রান্ত, তাদেরকে আমাদের হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে আসতেছি চেক করার জন্য। যেখানে আমাদের মানে এক্সপার্টরা যারা করতেছেন, মেশিনারিসের যে টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, এবং আমরা আমাদের সাথে হসপিটালতে কিছু পার্টনারশিপ আছে, তাদেরকে আমরা সিলেট নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে ছোট্ট একটি ডকুমেন্টারিতে আমরা দেখব। ডকুমেন্টারিতে দর্শক আপনারা শুনলেন আমাদের অতিথিদের কাছ থেকে যে ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছেন, এবং ক্যান্সার হসপিটাল একটি বিশাল একটি প্রজেক্ট, বিশাল একটি কর্মযজ্ঞ। এটির শুধুমাত্র শুরুটা এখন শুরু করেছেন তারা, এবং এই শুরুটাই যে কত চমৎকার এবং কতটা প্রয়োজনীয়
আজকে জনাব শাহাবুদ্দিন তার স্ট্যাটিস্টিকের মাধ্যমে বলে দিলেন। এবং আমরা যেটি ধারণা পেলাম যে তাদের যে কয়েকজন স্কিল স্টাফ রয়েছেন তারা প্রতিদিন প্রায় 30টি ফ্যামিলি, 30টি পরিবার গত 3 মাসের মধ্যে তারা 30টি, 3 মাসও না, 3 মাসের কম, আর 2.5 মাসের মধ্যে তারা প্রতিদিন প্রায় 30টি করে পরিবার তারা ভিজিট করেছেন এবং সেখান থেকে প্রায় 18 জন ব্রেস্ট ক্যান্সার রোগীকে তারা ডিটেক্ট করেছেন, 102 জনকে সার্ভিক্যাল ক্যান্সার এবং 11 জন অন্যান্য বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে তারা শনাক্ত করেছেন। হয়তো এই ক্যান্সার হসপিটাল না থাকলে এরা কোনোদিনও জানতো না যে তাদের ক্যান্সার হয়েছে। আমরা ছোট্ট একটি ডকুমেন্টারি দেখব, সেই ডকুমেন্টারিতে আরও কিছু চমৎকার আপডেট থাকবে এবং একই সাথে আপনারাও অনুধাবন করতে পারবেন যে এই প্রজেক্টের বাস্তবতা আসলে কতদূর এবং ভবিষ্যতে এটি কোথায় যাচ্ছে। ছোট একটা ডকুমেন্টারিতে, এবং ডকুমেন্টারি দেখতে দেখতে আমরা আমাদের এই দুজন অতিথিকে আপনাদেরকে বিদায় জানাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, চলুন দেখে আসি ছোট্ট একটি ডকুমেন্টারি। মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাংলাদেশের লাখো মানুষকে বাঁচাতে প্রতিষ্ঠিত হচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল। 2009 যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশের ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেন। গঠন করা হয় বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি। 2010 উপযুক্ত জমি অধিগ্রহণ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়। হাসপাতালের প্রথম ধাপের ভবন নির্মাণ কাজ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জিয়াউল আলম। এই বছর জমির একাংশে পাইলিং এর কাজ এবং নিচু অংশে মাটি ভরাটের কাজ শুরু করা হয়। সেই সাথে হাসপাতালের জন্য গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ সহ অধিকাংশ দাপ্তরিক কাজ সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়। 2012 বাস্তবায়ন কমিটি ফান্ডরেজিং এর জন্য চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি হাসপাতাল নির্মাণে বিপুল পরিমাণ অর্থ এবং সকলের সর্বাত্মক সাহায্যের প্রয়োজন এই বাস্তবতা তুলে ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারণা শুরু করেন। এবছর চ্যানেল এস এর মাধ্যমে আয়োজিত হয় প্রথমবারের মতো লাইভ চ্যারিটি অ্যাপেল। 2013 একদিকে হাসপাতালের প্রথম ধাপের ভবন নির্মাণ কাজ চলে খুব দ্রুত, অন্যদিকে হাসপাতালের সীমানা প্রাচীর, মূল জমির বাকি অংশে মাটি ভরাট সহ অন্যান্য কাজ সম্পন্ন করা হয়। লন্ডন এবং বার্মিংহামে হাসপাতালের সম্মানিত আজীবন সদস্যদের মধ্যে সদস্যপত্র প্রদান এবং ফান্ডরেজিং অনুষ্ঠান করা হয়। সেই সাথে হাসপাতালের জন্য অর্থ সংগ্রহে চ্যারিটি ডিনার, লন্ডনের বৈশাখী মেলায় স্টল সহ পরিচালনা করা হয় নানাবিধ কার্যক্রম। এবছর দ্বিতীয়বারের মতো চ্যানেল এসে আয়োজন করা হয় লাইভ চ্যারিটি অ্যাপেল। 2014 হাসপাতালের প্রথম ধাপের সেবা কার্যক্রম শুরু করার দৃঢ় প্রত্যয় নিয়ে অব্যাহত রাখা হয় কার্যক্রম। বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইন, হাসপাতালের কনসালটেন্ট এবং কনস্ট্রাকশন কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করা হয়। শুরু করা হয় বিভিন্ন প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট কেনা। সেই সাথে চলে প্রথম ধাপ পরিচালনার জন্য মেডিকেল স্টাফ নিয়োগ। 2015 110 over there, ladies and gentlemen. 120 I'm looking for. 110 to this brother once. I'm looking for 120 pounds. 120, thank you. প্রতি বছরের মতো এবছরের 9 ফেব্রুয়ারি হাসপাতালের জন্য ফান্ডরেজিং এবং আজীবন সদস্যদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সময়ে প্রথম ধাপের কার্যক্রম শুরু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের। যে যেখান থেকে আমাদেরকে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন সবাইকে আমি একই কথায় বলবো, ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ যেন আমরা আজকে যে জায়গা টানছে এটা আমরা অসম্ভব সম্ভব করছি। একা আমরার পক্ষে সম্ভব নয়, আপনারা সাহায্য সহযোগিতার কারণে। 20 ফেব্রুয়ারি 2015 ট্রাস্টি এবং দাতাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের প্রথম ধাপ ডিটেকশন অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল কেয়ার সেন্টারের সেবা কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিয়ানীবাজারের কৃতি সন্তানরা যারা প্রবাসে আছেন, আমাদের গর্বের ধন, তারা তাদের চিত্ত বৃত্ত দুটারই সমন্বয়ের মাধ্যমে বিয়ানীবাজারে যে ক্যান্সার হসপিটালটা করেছেন, শুধু বিয়ানীবাজারের জন্য নয়, বাংলাদেশের জন্য একটা পূর্ব সৃষ্টি। এটা আমি মনে করি এটার সাথে সাথে যদি আমরা জেনারেল হসপিটালটা যদি শুরু করতে পারি, তাইলে পার্শ্ববর্তী যে লোকরা আছে তারাও একটু সেবার সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমি যে স্বপ্ন দেখলাম, এখন যে স্বপ্নটাতে বাস্তবে কিছু হয়েছে, এইটা এখনো আমি পুরা বিশ্বাস করতে পারি না। আমরা প্রথম ধাপ এই যে ডিটেকশন এবং অ্যাওয়ারনেস সেন্টারটাই আজকে উদ্বোধন করা হলো। সেকেন্ড ফেজ করব, তারপর থার্ড ফেজ করব। তো ইনশাল্লাহ আপনারা আশা করছি যে আগামী এই অচিরেই আপনারা সার্ভিস শুরু হয়ে যাবে এবং আপনারা ইনশাল্লাহ সবাই আসতে পারবেন এবং বুঝতে পারবেন। এখন প্রতিদিন সেবা গ্রহণ করছেন উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা দেখলাম ছোট্ট একটি ভিডিও প্রতিবেদন এবং এখানে আমরা দেখলাম যে তারা কিভাবে বছরের পর বছর এটিকে ডেভেলপ করেছেন এবং সর্বশেষ আপনারা দেখলেন যে এখনও কমিউনিটির বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এখনও এই ক্যান্সার হসপিটালের সাথে তারা জড়িত হচ্ছেন এবং এটি প্রমাণ করে এই একটি অত্যন্ত মহৎ একটি প্রজেক্টের সাথে আমাদের কমিউনিটির সম্পৃক্ততা এবং সমর্থন। আমাদের এই পর্যায়ে আরও দুজন অতিথি যোগ দিয়েছেন, আমরা তাদের সাথে পরিচিত হই। আমার হাতের সর্বডানে রয়েছেন জনাব সোহেল আহমেদ খান, ভাইস চেয়ারম্যান BBCH। জনাব সোহেল আহমেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। হাতের বামে রয়েছেন জনাব ফরহাদ হাসান টিপু, ম্যানেজিং ডাইরেক্টর এই হাসপাতালের, জনাব মার্কেটিং ডাইরেক্টর। জনাব ফরহাদ হাসান টিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। এবং আমার হাতের সর্ববামে রয়েছেন জনাব MA গনি, ভাইস চেয়ারম্যান BBCH। জনাব MA গনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে এর আগের পূর্বে যিনি ছিলেন আলহাজ শামসুদ্দিন খান, চেয়ারম্যান এই হসপিটালের। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমি যদি জনাব গনি আপনাকে দিয়ে শুরু করি, যে কিভাবে আমরা এর আগের পর্বে আমরা শুনেছি আর্লি ডিটেকশন এবং অ্যাওয়ারনেসের বিষয়টা, তো এই বিষয়টি আমরা এও জানি যে আপনারা বাড়ি বাড়ি স্কিল্ড আপনাদের স্টাফদেরকে পাঠাচ্ছেন। তার পরবর্তী কার্যক্রম কি হয়? একজন বাড়িতে গেল, যাওয়ার পর একজন রোগীকে বোঝালো বা মানুষকে বোঝালো যে আপনাদের এই সমস্যা হতে পারে, তারপর সেই রোগীদের রেসপন্স কি হয়, তারা কিভাবে আপনাদের হাসপাতালে আসে এবং সেবা পায়? আমাদের থ্যাংক ইউ। আমাদের শ্রোতা সব চ্যানেলের ভাই বোন বা বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যে ডিটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস যেটা আমরা প্রথম ফেজে আরম্ভ করছি, আমার আগের বাইরেও বলছেন, সবাই ট্রাস্টিরা বলছেন, আমার চেয়ারম্যান সাহেব বলছেন বা সিও সাহেব বলছেন, এইটা নিয়ে না বলে আমরা যেগুলো করব আর করতেছি, যে আপনি যে প্রশ্নটা করছেন, আমাদের যে কমিউনিটি হেলথ ওয়ার্কার যাদেরকে আমরা নিয়োগ করছি, আমাদের বোধহয় 12 জন না 14 জন আমরা বর্তমানে এইরকম আছেন। তো ওনাদেরকে আমরা একটা টিম করে দিয়ে দিছি। ওনারা গ্রামে গ্রামে যায়, ওইখানে গিয়ে তারা সবাই
একটা বাড়িতে গেল, ওইখানে গিয়ে বিশেষ করে মহিলাদেরকেই আমাদেরকে, তারা বাড়ি বাড়ি যখন যায় তারা কি নিজস্ব লিঙ্ক অনুযায়ী যায় নাকি? না, এটা আমাদের হসপিটাল থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, রুটিন করে দেওয়া হয়েছে তারা কিভাবে যাবে, তাদের কি রিপোর্টিংটার সিস্টেম কিভাবে, এগুলো একটা সবকিছুর একটা গাইডলাইন করা আছে। তারা ওইখানে গেলে তারা যে এটা, তারা তো আর একেবারে ডাক্তার না, তারা কমিউনিটি ওয়ার্কার, তারা জাস্ট একটু যদি চিন্তা ভাবনা করে দেখে ডায়াগনোসিসটা তাদের যদি একটু সন্দেহজনক হয়, তারা তখন ওই রোগীকে রেফার করে আমাদের হসপিটাল, রেফার করে যে আমাদের আরও ভালোভাবে ডায়াগনোসিস করার জন্য। তাদের কাজটা হলো তারা এভরিডে তারা টিম করে যায় গ্রামে, গিয়ে প্রতি একটা বাড়িতে তারা যায় 2-3 জন করে, তাদের সাথে একজন সুপারভাইজারও থাকে। ওইগুলো দেখে তারা যখন রেফার করে এখানে আমাদের হসপিটালে আসলে, আমরা কিন্তু আমাদের যে ডাক্তার উনিও কিন্তু যে ক্যান্সারের স্পেশালিস্ট না, উনি আবার পরীক্ষা করে যদি সন্দেহ হয়, তো আমাদের একটা MOU হয়েছে সিলেটে একটা হসপিটালের সাথে, যেটা ক্যান্সার হসপিটাল, নর্থ ওয়েস্ট হসপিটাল, আমরা ওই রুগীকে ওইখানে রেফার করি। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। অর্থাৎ আপনারা মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা ডেটা কালেক্ট করছে এবং সেটা সন্দেহজনক হলে তারা রেফার করছে। রেফারের পরে আমরা এইমাত্র জানলাম যে আরেকটি হসপিটালের সাথে আপনাদের একটি MOU হয়েছে এবং আপনারা তখন সেখানে তাদেরকে ট্রান্সফার করেন। আমরা জানি যে আপনারা এই হসপিটালটি করেছেন বিশেষ করে গরিব রোগীদের জন্য। তো তারা যখন আপনাদের হাসপাতালে আসার পরে তারা নিশ্চয়ই এটি প্রত্যাশা করে যে তাদের এই ক্যান্সার যদি ধরা পড়ে বা বড় কোনো রোগ যদি ধরা পড়ে, সেখানে তারা কিভাবে সাপোর্ট পাবে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সমর্থন দেন? জি, আমরা করি কি, উনি বলছেন একটু আগে, আমরা করি কি, যখন সন্দেহ হয় আমাদের ডাক্তার উনি যখন সন্দেহ করেন তখন আমরা রেফারেল করি নর্থ ইস্ট হসপিটালে। ওদের সাথে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের পেশেন্ট আমরা গেলে স্পেশালভাবে দেখাশোনা করবে এবং ওই খরচটা আমরা দিই। আমরা একটা পুয়ার ফান্ড ক্রিয়েট করছি, যেটা দিয়ে আমরা আপাতত এইটা মেনটেন করতেছি। হ্যাঁ, আমরা প্রথমত ট্রাস্টিরা কিছু পয়সা দিছি এবং এখন অ্যাপিল করতেছি আপনার পাবলিকের কাছে, এবং ইভেন আমরা ট্রাস্টিরাও জাকাতের যে পয়সাটা, এটা জাকাত ফান্ডের মতো, যে জাকাতের পয়সাটা কিছু অংশটা যদি আমরা সবাই দিয়ে দিই এবং আরো পাবলিকের কাছে কিছু কালেক্ট করতে পারি, তখন আমাদের ইয়েটা আর একটু ভালোভাবে শক্তিশালী হবে। অর্থাৎ গরিব রোগীরা আপনারা ডিটেক্টের পরে যদি তাদের কারো ক্যান্সার ধরা পড়ে এবং পরবর্তীতে চিকিৎসার প্রয়োজন হয়, সেখানেও আপনারা তাদেরকে সহায়তা করছেন। ওকে, আমি আবার আপনার কাছে আসব। গরিব রোগীদেরকে সহায়তা করা হচ্ছে এবং আপনারা এই সহায়তার আপনাদের যে পুয়ার ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে করছেন। এছাড়া একজন রোগী যদি আসে, ক্যান্সার সহ অন্যান্য যারা রোগী আসে, আপনাদের হসপিটালে বর্তমানে আউটপেশেন্ট রোগীদের জন্য আর কি সেবা রয়েছে? যেমন আপনারা নিশ্চয়ই স্ক্রিনিং করেন কিংবা এই ধরনের আরও বিভিন্ন ট্রিটমেন্ট বা বিভিন্ন টেস্টের নিশ্চয়ই ফ্যাসিলিটি রয়েছে। এই ফ্যাসিলিটিগুলি কি? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথম চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে একটি প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য, চ্যারিটি ইন প্রোগ্রেস। সেখানে আমরা আমাদের ডোনারদেরকে একটু আপডেট দিতে পারবো। সম্মানিত শ্রোতা, আপনারা যারা শুনছেন, আপনাদেরকে আমি এই মুহূর্তে যারা টেলিভিশনে আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আপনাদের এছাড়া কোন ফ্যাসিলিটিগুলো আছে। আসলে হচ্ছে কি, আমাদের যেহেতু ক্যান্সার হসপিটাল এটা বিশাল, আমি একটু বলবো আর কি, একটি বিশাল প্রজেক্ট এবং এটি একসাথে করা সম্ভব নয়। সেই জন্য আমরা একটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 করে করছি। এবং বর্তমানে যেটা আমরা ওপেনিং দিয়েছি 20 ফেব্রুয়ারিতে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড ডিটেকশন সেন্টার এবং এটা হচ্ছে যে আউটপেশেন্ট বেসড, মানে আউটপেশেন্ট রোগীদের জন্য আপনাদের রোগীদের জন্য আমাদের সেবা। তো যেহেতু আমাদের এটা ক্যান্সার হসপিটাল এবং ক্যান্সার হচ্ছে আমাদের স্পেশালিস্ট ফিল্ড, সেই জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়াও আমরা জেনারেল যেগুলো আছে, কারণ জেনারেল তো দিতেই হয়, জেনারেল সব সার্ভিসগুলো আমরা এখন দিয়ে যাচ্ছি। সেখানে কি আপনারা ওষুধও সরবরাহ করছেন? না, আমরা আপাতত ওষুধ সরবরাহ করছি না, শুধু ট্রিটমেন্ট আমরা দিয়ে যাচ্ছি এখন। আর তারপর হচ্ছে কি, যারা খুব গরিব তাদেরকে আমরা কিন্তু টাকা দিচ্ছি আমাদের ফান্ড থেকে, পুয়ার ফান্ড থেকে। কারণ এখানে 2টা ফান্ড আমাদের রয়েছে। একটা হচ্ছে যে যারা টাকা দরকার তাদেরকে আমরা পুয়ার ফান্ড থেকে টাকা দিচ্ছি, আর একটা ফান্ড হচ্ছে আমাদের হসপিটালকে চালানোর জন্য, হসপিটালকে বানানোর জন্য, ডেভেলপিং করার জন্য, ভবিষ্যতে ফিউচার প্ল্যানের জন্য, ওইগুলো আর কিছু। বর্তমানে হসপিটালটির বিল্ডিং কয়তলা সম্পূর্ণ হয়েছে এবং কোন অবস্থাতে আছে? এটা তো আমরা বাংলাদেশের হিসাবে 4র্থ তলা, আপনার
হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে এবং চতুর্থ তলাতেই কাজ চলতেছে, মানে চারতলা বিজি আছে। প্রথম যে নিচের যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রিসেপশন, তারপর আমাদের সিকিউরিটি রুম হচ্ছে, তারপর আমাদের রুগীরা বসার ওয়েটিং রুম, তারপর আর 2টি রুম আছে। উপরে আমাদের ট্রিটমেন্ট রুমগুলো রয়েছে, তারপর ওই যে আমাদের ইকুইপমেন্টগুলো আছে। 3rd ফ্লোরেও আমাদের ইকুইপমেন্ট ডাক্তারের রুম রয়েছে। 4th ফ্লোরটা হচ্ছে আমাদের মানে ডাইরেক্টরদের একটা জায়গা হচ্ছে, একটা রুম হচ্ছে ডাইরেক্টরদের বসার জন্য। আর যেহেতু আমি আপনাকে বলছি, আমি মানে মার্কেটিং সাইডটা দেখছি, দেশের যে হসপিটাল ডেভেলপিং করা ওইগুলো মানে আমাদের সুয়েল ভাই আছেন, সাব ভাই আছেন, গনি ভাই আছেন, ওনারা মানে ওইগুলো নিয়ে খুব একটা ডিল করতেছেন। তো আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর উনি দিতে পারবেন। তাদের কাছে আমি জিজ্ঞেস করবো, কিন্তু যে প্রশ্নটা আমি আপনার কাছে করেছি সেটি হচ্ছে যে আপনারা যখন এই বিল্ডিংটি করলেন, এটিকে কেন্দ্র করেই কি আপনাদের প্রথম ফেজের সব কার্যক্রম পরিচালিত হবে, নাকি এই বিল্ডিংকে আরো বেশি বড় করতে হবে? এই বিল্ডিংটা মূলত 8তলা ফাউন্ডেশনের, এবং এটি প্রথম ফেজের যে কাজগুলো এই বিল্ডিং থেকেই হবে। এবং এটাকে আমরা আস্তে আস্তে আমাদের যে কনসালটেন্ট আছেন ওনাদের যে পরামর্শ, সেই পরামর্শ মোতাবেক আমরা কিন্তু ডেভেলপ করব। এবং আমাদের কিছু ফিউচার প্ল্যানিং আছে এই ফার্স্ট ফেজের আর কি, ওগুলো আমার ফিউচার প্ল্যানিং আমি পরে আসবো, ফিউচার প্ল্যানিং এ পরে আসবো। আমি যে বিষয় জনাব খান, আমি এবার যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, এই ধরনের একটি প্রজেক্টে আপনি কমিউনিটির অনেক সমর্থন প্রয়োজন ছিল, এবং এই সমর্থনটি কমিউনিটি নিঃস্বার্থভাবে করেছে। আমরা বিভিন্ন সময়ে সরাসরি আমরা সেটি দেখেছি। তো এখনও কমিউনিটি সাপোর্ট করছে এই প্রজেক্টটি। এই যে বিশাল একটি প্রেরণা এবং একই সাথে এটি একটি চাপও, তো আপনারা কি মনে করছেন যে এই ধরনের একটি প্রেরণা এবং একই সাথে একটি বিশাল একটি চাপ, এটি আপনারা সফলভাবে জনগণকে উপহার দিতে পারবেন আপনাদের কার্যক্রমের মধ্যে? আমি বিশ্বাস করি এবং জনগণের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পাইছি, আমি আশাও রাখি এটা সবসময় থাকবে। এবং যদি দেশবাসীরা আমাদের সাহায্য সহযোগিতা করেন, যেভাবে উৎসাহ দিয়েছেন এটাই মনে করি খুব একটা দ্রুত ব্যাপার আর থাকবে না বলে আমার বিশ্বাস। যেহেতু ক্যান্সার হসপিটাল তো জীবনেও চিন্তা করি নাই, হঠাৎ করে চিন্তা করি এইটা যখন করি অতটুকু সাকসেসফুল হয়েছি যে আমি জীবিত থাকতে দেখি দিয়েছি। এইটাই আমার আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমি মনে করলাম না যে এইভাবে আমি তাড়াতাড়ি দেখতাম পারবো। আমার যে ট্রাস্টি একটা টিম আছে, বোর্ড আছে, ওরা সবাই নিঃস্বার্থে কাজ করে। আপনার এই যে দেশে যাওয়া সব কিছু তারা নিজের পকেট থেকে করে। আমার গণিত সাহেব তাই দেশও তখন দেশের ব্যবসা করেন, তার উপরে আমরা অনেকটা সাবুদ্দিন বা আমরা না দিতে পারি তার উপরে আমরা দিয়ে দিই। আমার সোহেল খান সাহেব আছেন, তাই রেগুলার দেশে দেওয়া করেন তার নিজের পকেট থেকে ব্যবসা দিয়ে। এইভাবে যদি আমরা এই কাজটা করিয়ে দিতাম, ইনশাল্লাহ আমি মনে করি কোনো ডিফিকাল্ট হবে না। আর দেশবাসীর সাহায্য সহযোগিতা আমি চাই এবং আমি আশা করি থাকবো। আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি থাকবো, ভুল না করলে শুদ্ধ করতাম, ভুল করি আমরা শুদ্ধ করি। আর এই যে বিশাল জিনিসটা আমরা এক দাফে আমরা পারবো না, আমরা ছোট্ট করে নিছি, আস্তে আস্তে আমরা দিছি। আর মেইন টার্গেটটা হইল মেয়েদের ওয়ারনেস করা, বুঝানি। আচ্ছা, এইটার লাগবে আমরা বেশি নিছি এই ফেজে। জনাব সোহেল, এই ফেজে প্রথম ফেজে নিশ্চয়ই আর্লি ডিটেকশন এবং একই সাথে অ্যাওয়ারনেসের পাশাপাশি আর কি সেবা মানুষ পাবে অদূর ভবিষ্যতে? আমরা ক্যান্সারের সাথে আগে বলছেন আমার প্রিভিয়াস ইয়েরা, আমরা জেনারেল সার্ভিস দিচ্ছি। আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, ওই যে ম্যাটার্নিটি একটা সিরিয়াস প্রবলেম আমাদের বিয়ানীবাজার জকিগঞ্জ এলাকাতে। এখানে প্রপার অ্যান্টিনাটাল কোনো ক্লিনিক নাই। এখানে ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী এই এলাকাতে আপনার ওই যে চাইল্ড বার্থের সময় মায়ের মৃত্যুর সংখ্যা ভেরি হাই। আচ্ছা, ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি। আরও আমাদের সাথে আমাদের অ্যাডভাইজার আছেন, উনি অরিজিনালি সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশনের লোক, উনার যথেষ্ট নলেজ আছে। তো ওইটা নিয়ে আমরা অনেক কাজ করতেছি। ওইখানে আপনার আমরা স্পেশালাইজ হতে যাব ওইখানে ক্যান্সার সহ। এইটা
আর জেনারেল সার্ভিসেস মনে করেন আমাদের কাছে নরমাল, এগুলি কি অলরেডি শুরু হয়ে গিয়েছে না এগুলো আপনারা অলরেডি প্ল্যানিং এর মধ্যে আছে? প্ল্যানিং এর মধ্যে আছে, মানে অনেক কাজ হয়ে গেছে, ইকুইপমেন্ট কিনা হয়ে গেছে, এখন আমরা আরম্ভ করব, রাইট স্টাফ রিক্রুট করতেছে, রিক্রুটিং পলিসি চলতেছে, এটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আরম্ভ করে দেব। আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতির আগে জনাব গনি আপনার কাছে আমার শেষ প্রশ্ন। পুরো পরিস্থিতি বা পুরো প্রজেক্টে দেখা যাচ্ছে যে মহিলাদের উপর খুব বেশি গুরুত্ব দিচ্ছেন আপনারা এবং মহিলাদের ট্রিটমেন্ট, বিশেষ করে তাদের অ্যাওয়ারনেস, তো এটি সিলেটের স্পেশালি বিয়ানীবাজার যে এলাকাতে আছে সেখানকার জনগণ এটিকে কীভাবে নিচ্ছে? আমি মনে করি জনগণ এইগুলা খুব সুন্দরভাবে নিতেছে। আর আমরা যদি চিন্তা ভাবনা করি, আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা কিন্তু খুব ডিপ্রাইভড, বিশেষ করে গরিব যারা আছে, অনেক সময় তারা নানান রকমের অসুখ হয়, রোগ হয়, তারা দে আর ভেরি কনজারভেটিভ ফ্যামিলি, বলতে পারে না, স্বামীর কাছে হোক, শ্বশুর শাশুড়ি হোক, বলতেও পারে না, যায়ও না, যখন লাস্ট মিনিট তখন তারা যায়। তো আমরা চাইতেছি কি এই মহিলাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাদের রোগগুলো যদি আগের থেকে আমরা তাদেরকে ডায়াগনোসিস করে তাদেরকে অ্যাডভান্স করতে পারি, তাহলে এটাতে কিন্তু পুরোটা ফ্যামিলি, যে একটা মেয়েকে যদি আমরা সুন্দরভাবে স্বাস্থ্যবান করে তুলতে পারি, তাহলে কিন্তু পুরো ফ্যামিলিটাই উপকারটা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এটাই আমাদের প্রথম একটা উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময়ের জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট আরেকটি বিরতিতে যাব এবং বিরতির পর আমরা জানবো যে অর্থনৈতিকভাবে, ফিনান্সিয়ালি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের বর্তমান অবস্থা কী এবং এই ক্ষেত্রে প্রবাসীরা আর কি ভূমিকা রাখতে পারেন এবং ভবিষ্যতের যে প্রজেক্টগুলি রয়েছে, ভবিষ্যতের যে তাদের যে উদ্যোগগুলি রয়েছে, সেই উদ্যোগগুলিতে কিভাবে আমরা সবাই অংশীদার হতে পারি। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন।